আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবাইকে জানাই স্বাগতম আমাদের আজকের টিউটোরিয়ালে। তো আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নবম দশম শ্রেণীর গতি অধ্যায়ের, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ফিজিক্সের। তো আমরা এটি নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা জানো যে গতি চ্যাপ্টারের প্রথম শুরুতেই আমরা আলোচনা করব হচ্ছে, এখানে আমি কিছু টপিকস লিখে রেখেছি তোমাদের সহজার্থে, তোমরা একসাথে টপিকসগুলো দেখে ফেলতে পারো। টপিকসগুলো হচ্ছে, প্রথম টপিকস হচ্ছে আমরা স্থিতি সম্পর্কে জানবো, স্থিতি এবং গতি। তারপর গতির প্রকারভেদ সম্পর্কে জানবো, দূরত্ব ও সরণ। দেন হচ্ছে জানবো দ্রুতি ও বেগ। তারপর ত্বরণ ও মন্দন, এবং কিছু গতির সমীকরণ আমরা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব। যদি আমরা এগুলো পারি তাহলে আমরা হচ্ছে আমাদের বেসিকটা ক্লিয়ার থাকবে, এবং বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো ম্যাথ, যে কোনো সৃজনশীল যদি আমাদেরকে দেওয়া হয় আমরা সহজেই তা করতে পারবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের আজকে টিউটোরিয়াল প্রথম টপিকস হচ্ছে স্থিতি ও গতি। তো এই পৃথিবীর সব কিছুই হচ্ছে কোনো না, সকল বস্তুই স্থির অথবা গতিশীল, এই দুটি অবস্থানে অবস্থান করছে। যেমন আমি যদি একটি বস্তুকে নেই, সেক্ষেত্রে দেখো তোমার, যদি আমি একটা টেবিল বিবেচনা করি, ওই টেবিলের উপরে যদি এক গ্লাস মিনারেল ওয়াটার রাখা হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটি কি স্থির নাকি গতিশীল, বিষয়টা আমরা বুঝতে পারবো। তো এটি স্বাভাবিকভাবে, যেহেতু একটা টেবিলের উপরে পানির বোতল দাঁড়িয়ে রাখা আছে, তাহলে এটি স্থির। এবং আমি যদি দেখি যে একটি লোক একটি লোক যদি রাস্তা দিয়ে হাঁটে, সে যদি ওয়াক করে, তাহলে সেটি হচ্ছে চলমান, তার মানে সে গতিশীল অবস্থায় আছে, সে স্থির নয়, সে হাঁটছে। এখন ব্যাপারটা হচ্ছে এমন যে ফিজিক্সের ভাষায় তুমি কি বলবে? ফিজিক্সের ভাষায় কি এটি স্থির, এটি গতিশীল অবস্থায় আছে, তাই এটি গতি, এই বিষয়টি কি ফিজিক্সের ভাষায় বলা যাবে? তো আমরা আসলে ফিজিক্সের ভাষায় যদি এদেরকে স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে এটি যদি বলতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি প্রসঙ্গ কাঠামোকে বিবেচনা করতে হবে। অর্থাৎ কোনো একটা জিনিসের সাপেক্ষে, অর্থাৎ এই এই বস্তুর সাপেক্ষে এই মানুষটি কেমন অবস্থায় আছে, বা এই মানুষটির সাপেক্ষে এই বস্তুটি কী অবস্থায় আছে, আমাদেরকে সেই জিনিসটি অবশ্যই বিবেচনাধীন আনতে হবে। এই জিনিসটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো, একটির সাপেক্ষে আরেকটি কেমনভাবে আছে সেই জিনিসটি। তারপর ফিজিক্সে মূলত আমাদের এই গতির বিষয়টি হচ্ছে আপেক্ষিকতা বোঝায়, অর্থাৎ এই জিনিসটাকে মূলত আমরা আপেক্ষিকতা বলি। অর্থাৎ কোনো একটি বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তু বা অন্য কোনো কিছু কেমনভাবে আছে সেই জিনিসটার মাধ্যমে আমরা গতি নির্ণয় করে থাকি। আচ্ছা, তো এখন আমরা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ব্যাপারটা বললাম, তাহলে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে নাকি গতিশীল অবস্থায় আছে সেটি নির্ণয় করার জন্য আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদেরকে প্রসঙ্গ কাঠামোটা ঠিক করে নিতে হবে, যে আমরা কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কাকে নির্ণয় করছি। ঠিক আছে, এবং সেকেন্ড আমাদেরকে অবশ্যই আরেকটা বিষয় জানা থাকতে হবে, যেটা হচ্ছে তোমাদের সংজ্ঞা হিসেবে তোমাদেরকে লিখতে হবে যে সময়ের সাথে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে যদি কোনো কিছুর অবস্থার পরিবর্তন হয়, তখনই আমরা বলতে পারবো যে যদি অবস্থার পরিবর্তন হয় তখন আমরা সেটাকে বলবো গতি, বা সেই জিনিসটি গতিশীল অবস্থায় আছে। আর যদি অবস্থার পরিবর্তন না হয় তাহলে আমরা বলবো সেটি স্থির অবস্থায় আছে, তার মানে সেটি স্থিতি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যে কোনো কিছু স্থিতি এবং গতি বোঝানোর জন্য আমাদের দুইটা পয়েন্ট দরকার। একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোকে আমাদের বিবেচনা করতে হবে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি অন্য কোনো বস্তুর অবস্থানটা মাপবো। এবং দ্বিতীয়ত আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সময়ের সাথে সাথে, অর্থাৎ সময় পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি ওই বস্তুটি বা যদি ওই জিনিসটির অবস্থার পরিবর্তন হয় তাহলে আমরা গতিশীল বলবো, আর যদি অবস্থান পরিবর্তন না হয় তাহলে সেটি কি বলবো? স্থির অবস্থায় আছে। এই স্থির অবস্থায় থাকাটা হচ্ছে স্থিতি, আর গতিশীল অবস্থায় থাকাটা হচ্ছে গতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টা শেয়ার করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। লাইক মনে করো এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, তো স্টেশনে একটি ট্রেন যাচ্ছে। ঠিক আছে, তো ট্রেনের মধ্যে কিছু যাত্রী বা প্যাসেঞ্জার আছে যারা হচ্ছে ট্রেনের সাথে গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, এখন প্ল্যাটফর্মে একটা লোক দাঁড়িয়ে আছে। তোমাদেরকে এই বিষয়টা আমি প্রসঙ্গ কাঠামো বোঝানোর সাপেক্ষে আমি এই জিনিসটা লিখেছি যে একটা প্ল্যাটফর্মে একজন লোক দাঁড়িয়ে আছে এবং তার সামনে দিয়ে একটা ট্রেন যাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি প্রসঙ্গ কাঠামোকে বিবেচনা করি, প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমার এখানে
প্ল্যাটফর্মে যে যাত্রী যে লোকটি দাঁড়িয়েছে সে হচ্ছে প্রসঙ্গ কাঠামো, তার সাপেক্ষে এই গাড়িটি কী অবস্থায় আছে বলো। অবশ্যই ট্রেনটি গতিশীল, তাহলে তার সাপেক্ষে ট্রেনটি যেহেতু গতিশীল তাই আমরা বলবো ট্রেনটি গতিশীল। এখন আরেকটি কথা তোমাদের এখানে খুবই কিউরিসিটির খুবই একটি জটিল একটা বিষয় এখানে কাজ করে, যেটি হচ্ছে প্যাসেঞ্জার যেটি আছে সে কিন্তু গতিশীল নয়, তাকে কিন্তু গতিশীল মনে হয় না। কেন? কারণ প্যাসেঞ্জার যে আছে সে ট্রেনের মধ্যে বসে আছে, অর্থাৎ তার কোনো মুভমেন্ট নেই, তার নাড়াচাড়া এখানে নেই। ঠিক আছে, ট্রেনের মধ্যে যে লোকটি বসে আছে সে কিন্তু মুভ করতেছে না, কিন্তু তারপরেও তোমাদের মনে হতে পারে যে ট্রেনের যে লোকটি আছে সে স্থির অবস্থায় আছে বা স্থিতি, কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে যে লোকটি ট্রেনে অবস্থান করছে তাকে আমি কার সাপেক্ষে মাপবো। তাকে যদি আমি এই লোকটির সাপেক্ষে মাপি, অর্থাৎ এই প্রসঙ্গ কাঠামো যদি প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটির সাপেক্ষে বলি, তাহলে কিন্তু ট্রেনের গতিশীল অবস্থার কারণে প্যাসেঞ্জারটিও গতিশীল অবস্থায় আছে। তার মানে প্যাসেঞ্জারটি প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটির সাপেক্ষে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতিশীল। কিন্তু যদি এই প্যাসেঞ্জারকে আমরা আরেকটা প্রসঙ্গ কাঠামোর সাথে বিবেচনা করি, যেমন ট্রেন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি আমি এই লোকটিকে বিবেচনা করি, তখন দেখা যাবে লোকটি স্থির অবস্থায় আছে। তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার যে স্থিতি এবং গতি বিষয়টা কি। স্থিতি হচ্ছে কোনো কিছু যদি সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে সে স্থির অবস্থা থাকবে, এটি হচ্ছে স্থিতি। গতি মানে হচ্ছে সময়ের সাথে সাথে যদি তার অবস্থার পরিবর্তন, সেটা হচ্ছে গতি। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের টোটাল হোল বিষয়টাকে আমাদেরকে পরিমাপ করতে হবে। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদেরকে বুঝতে হবে যে অন্য কোনো বিষয়টি কেমন, সে কি গতিশীল নাকি স্থির। আশা করি তোমরা হোল বিষয়টি বুঝতে পেরেছো, স্থিতি এবং গতির বিষয়টি। এখন আমরা বিস্তর আলোচনায় যাব গতি সম্পর্কে। গতির কিছু প্রকারভেদ আছে, অর্থাৎ যারা গতিশীল অবস্থায় থাকে তারা কোন অর্থাৎ কোন নিয়মে তারা গতিশীল, সেই জিনিসটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো এখানে আমি দেখো কিছু গতির প্রকারভেদ লিখে রেখেছি। প্রথমটা হচ্ছে সরলরৈখিক গতি। তো সরলরৈখিক গতিটা কি? সরলরৈখিক গতি, এই কথাটার মধ্যে আসলে আমরা কিছু জিনিস বুঝতে পারি যে এখানে রৈখিক বিষয়টি আছে। রৈখিক মানে হচ্ছে কোনো একটি গাড়ি যদি চলমান হয়, কোনো একটি গাড়ি মনে করো সেই গাড়িটি যদি চলমান হয়, তাহলে ওই গাড়িটি যে পথে অতিক্রম করতেছে, যে পথ ধরে যায়, সে তার এই গতির পথটাকে আমরা রৈখিকভাবে যদি যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা সরলরৈখিক গতি। অর্থাৎ কোনো বস্তু যদি তার গতির পথ যদি অবস্থার পরিবর্তনের গতির পথ যদি হয় রৈখিকভাবে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি। শুধুমাত্র এটিই সরলরৈখিক গতি নয়, আরও অনেকভাবে সরলরৈখিক গতিকে আমরা পরিমাপ করতে পারবো। যেমন একটা বিল্ডিং থেকে যদি তুমি কোনো একটা কিছুকে ফেলে দাও, তাহলে সেটি কিন্তু রৈখিক গতিতে কিন্তু রৈখিকভাবেই নিচে পড়বে। তাহলে তার মানে হচ্ছে ওই বলটি কিন্তু রৈখিকভাবে চলার কারণে সেটি কিন্তু সরলরৈখিক গতি হবে। ঠিক আছে। আবার তুমি যদি একটি বলকে যদি উপরের দিকে ছুঁড়ে মারো, তাহলে সেটিও কিন্তু সরলরৈখিক গতির মধ্যেই পড়বে, অর্থাৎ এটিও একটি সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি আশা করি বুঝতে পেরেছো যে কোনো একটি বস্তু বা কোনো কিছুর অবস্থার পরিবর্তন যদি রৈখিক পথে হয়, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে সরলরৈখিক গতি। সেকেন্ড যেটি আছে আমাদের, সেটি হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি আমরা দৈনন্দিন জীবনে আমরা ঘূর্ণন গতির সাথে পরিচিত। আমাদের যে ফ্যান, সে ফ্যানটা কিন্তু আসলে ঘুরছে একটা নির্দিষ্ট সিলিংয়ে। যখন আমরা আমাদের ফ্যানটা দেখি, তখন সিলিংয়ের মধ্যে দেখবা আমাদের ফ্যানটা কিন্তু একটা মাঝখানে কয়েলটা থাকে এবং এটার সাপেক্ষে ফ্যানটা কিন্তু অনবরত ঘুরছে। তাহলে এর যে ঘোরার যে গতি, সেই ঘোরার গতিটাও কিন্তু কি ঘূর্ণন গতি। আশা করি সব বুঝতে পেরেছো। এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? সমস্যা হচ্ছে? এটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির আরও অনেকগুলো উদাহরণ আছে, যেমন তোমাদের বইতেই তোমরা দেখতে পাবে যে পৃথিবী সম্পর্কে বলা আছে যে পৃথিবীর সাপেক্ষে চাঁদ অনবরত কিন্তু কি করছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ অনবরত ঘুরছে। তাহলে চাঁদ কিন্তু পৃথিবীর সাপেক্ষে কিন্তু ঘূর্ণন গতি হিসেবে কাজ করছে, অর্থাৎ এটাও একটি ঘূর্ণন গতি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটাও একটি ঘূর্ণন গতি। তাহলে ঘূর্ণন গতি সম্পর্কে বুঝতে পেরেছো। কোনো একটি বস্তুকে কেন্দ্র করে যদি গোল করে অর্থাৎ বৃত্তাকার পথে যদি সেটা ঘুরতে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি।
থার্ড যেটি আছে এটা হচ্ছে সরল ছন্দের স্পন্দন গতি, খুবই গুরুত্বপূর্ণ একটি গতি। এই সরল ছন্দের স্পন্দন গতি মানে হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে যদি কোনো একটা কিছু যাত্রা শুরু করে এবং নির্দিষ্ট সময় পরপর যদি ওই জিনিসটাকে যদি অতিক্রম করে, তাহলে আমরা সেটাকে সরল ছন্দের স্পন্দন গতি বলবো। যেমন অ্যাজ লাইক তুমি মনে করো তুমি এখানে একটা মালা তৈরি করো, জাস্ট বোঝানোর স্বার্থে বলছি যে একটা মালা যদি একটা বিবেচনা করো বা বৃত্তাকার একটা পথ বিবেচনা করো, সেক্ষেত্রে এখানে যদি কোনো একটা কিছু ছেড়ে দাও এখান থেকে সে যদি যাত্রা শুরু করে এই পথে আবার আসবে, আবার সে ঘুরে এই পথে আসবে। তার মানে এই এমন একটা পয়েন্ট যে পয়েন্টে সে নির্দিষ্ট সময় পরপর বারবার অতিক্রম করছে, তাহলে এটি হচ্ছে এই বস্তুটির জন্য এই পুরো পথটা হচ্ছে সরল ছন্দের স্পন্দন গতি হিসেবে বিবেচিত হবে। এটা যে শুধু বৃত্তাকার পথ হয় এমন না, এটা কিন্তু অনেকভাবে হতে পারে। একটা আয়তাকার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বিবেচনা হতে পারে। যেমন তুমি যদি এখান থেকে এখানে বস্তুটা বিবেচনা করো, এখান থেকে যাত্রা শুরু করে সে কিন্তু পুরো পথ অতিক্রম করে একটা নির্দিষ্ট সময় পর এখানে আবার আসবে, সেমভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে। তার মানে এটার জন্য আমরা এটাকে বলতে পারি যে সরল ছন্দের স্পন্দন গতি সে আছে। ঠিক আছে? তো সরল ছন্দের স্পন্দন গতি হিসেবে তোমরা কিন্তু ফ্যানকেও বিবেচনা করতে পারো, ঘূর্ণন গতিতে যে ফ্যানটা ছিল সে ফ্যানটাও বিবেচনা করতে পারো। তারপর হচ্ছে সৌরজগতের যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেভাবে ঘুরছে, সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর একটা জায়গাকে বারবার অতিক্রম করছে, সেটাও বলতে পারো। তারপর হচ্ছে আমাদের আরও একটা জিনিস আছে, এটাকেও বলতে পারো, যেটা হচ্ছে বাস্তবিক ক্ষেত্রে ফিজিক্সে আমরা একটা সরল দোলক সম্পর্কে জানি, যে সরল দোলকটাও কিন্তু এখান থেকে যদি তুমি, এটা হচ্ছে উপরে একটা দণ্ড আর রশি দিয়ে তুমি ববকে ঝুলিয়ে দিয়েছো, এটাকে আমরা সাধারণত বব বলে থাকি ফিজিক্সের ভাষায়, যেটা লোহার মতো একটা পিন। তো এই ববটাকে টেনে যদি তুমি এখান থেকে ছেড়ে দাও, তাহলে কিন্তু দেখবে এটা একবার এদিকে যাবে, দেন আবার তার আগের পথে চলে আসবে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তার জন্য সরল ছন্দের স্পন্দন গতির মতো কাজ করবে। এই জায়গাটা বারবার সে এখানে আসবে। তো একটা নির্দিষ্ট সময় পর্বত যদি একটা বিন্দুকে বারবার অতিক্রম করে, তাকে আমরা বলবো হচ্ছে সরল ছন্দের স্পন্দন গতি। ঠিক আছে? তারপর হচ্ছে চলন গতি। চলন গতি বুঝতে হলে তোমাদেরকে একটু কার্টুনে চলে যেতে হবে। ঠিক আছে? বিকজ অফ চলন গতি হচ্ছে এমন একটা গতি যে কোনো একটা বস্তু যদি তার গতি চলার সময় তার মধ্যে যে অণুগুলো আছে, সে সম্পূর্ণ অণুকে নিয়ে যদি সে অনুসময়কে নিয়ে যদি সে চলে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে চলন গতি। অ্যাজ লাইক মনে করো আমি যদি একটা প্লেনকে বিবেচনা করি, তোমরা আশা করি প্লেন দেখেছো। তো প্লেনের মধ্যে কি হয়, প্লেন দুই রকমভাবে বোঝা যায়, একটা হচ্ছে বাস্তবিক আর একটা হচ্ছে কার্টুন। ঠিক আছে? এই দুটো দিয়ে আসলে আমরা চলন গতিটা বুঝবো। কার্টুনে দেখবা যে কখনো দেখবা প্লেন এলোমেলোভাবে চলতে পারে, পারে না? চলতে পারে ইচ্ছে মতো, এভাবে 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 করে হুটহাট করে সে কী করছে নিজেও জানে না। কার্টুনের মধ্যে এরকম হয়েই থাকে। তো সেটা আসলে সম্পূর্ণ অ্যানিমেশনের কাজ কারবার, বাট বাস্তবিক ক্ষেত্রে কিন্তু প্লেন এভাবে চলতে পারে না। প্লেনকে চলতে হলে তাকে বাস্তবিকভাবে চলতে হবে, যেমন একটা ফ্লো নিয়ে এসে আসবে, ফ্লো নিয়ে এসে তারপরে এইভাবে ঘুরে যাবে। তার মানে হচ্ছে প্লেন যখন রান করবে, তখন তার সমগ্র অণু বেগের সাথে কম্প্যারিজন করে সে কিন্তু সামনের দিকে অগ্রসর হবে এবং সম্পূর্ণ অণুসমূহ, তার মধ্যে যা অণু আছে সব অণুকে নিয়ে সে একসাথে চলবে। ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে আমাদের বাস্তবিক ক্ষেত্রে প্লেনের জন্য যে উদাহরণটা আছে, এটাই হচ্ছে আমাদের চলন গতির জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু কার্টুনের যে ধরনের প্লেন এলোমেলোভাবে চলার যে বিষয়টা আছে, এটা কিন্তু আসলে চলন গতির সাথে যায় না। তার মানে চলন গতি সম্পর্কে তোমরা এটাই বলবা যে কোনো একটি বস্তু বা কোনো একটি অবজেক্ট যদি চলতে শুরু করে, তখন তার সম্পূর্ণ অণু নিয়ে যদি সে চলে, তাহলে তাকে আমরা চলন গতি বলবো। অ্যাকসেপ্ট, আমরা এটাকে চলন গতি বলবো না। আশা করি সবাই বুঝতে পেরেছ। লাস্ট ওয়ান যেটি আছে, এটি আমরা অবশ্য একটু আগে আলোচনা করেছি সরল ছন্দের স্পন্দন গতিতে। শুধু ডিফারেন্স হচ্ছে এই বিষয়টা যে আমরা যদি ববকে ঝুলিয়ে রাখি, এটা সুতার সাহায্যে, দেন হচ্ছে তাকে টেনে যদি ছেড়ে দেই, তাহলে খেয়াল করো এটা কিন্তু একবার এতটুকু পর্যন্ত গিয়ে একটা নির্দিষ্ট তার বেগটা নিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ যাবে, দেন সে আবার ব্যাক করবে। ঠিক আছে? এখান থেকে যাওয়ার পর সে যখন ব্যাক করবে, এখানে আসবে, একবার এতটুকু পর্যন্ত গিয়ে যখন ফিরে আসবে, তখন তাকে আমরা বলবো হচ্ছে একটি পূর্ণ স্পন্দন, যেটা আমরা কম্পাঙ্কর অধ্যায়ে পড়বো। এখন তোমরা এটা জানো যে এই ববটি যখন ছেড়ে দিব, তখন তার যাত্রাপথের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় যদি সে তার বিপরীত দিকে চলে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে পর্যাবৃত্ত
গতি অর্থাৎ কোনো একটি বস্তু বা অবজেক্ট যদি তার যাত্রাপথের অর্ধেক পথ যদি সে একদিকে এবং বাকি অর্ধেক পথ যদি সে বিপরীত দিকে কাটায়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে স্বপর্যাবৃত্ত গতি। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে গতির যে প্রকারভেদগুলো আছে আমরা সবগুলো পড়ে ফেলেছি। যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদেরকে অবশ্যই শেয়ার করবে কোন জিনিসটা বুঝতে পারোনি সেটি, ঠিক আছে? তাহলে গতির প্রকারভেদ আমাদের কমপ্লিট। এখন আমরা জানবো হচ্ছে দূরত্ব ও সরণ। দূরত্ব কি এবং সরণ কি? আচ্ছা, দূরত্ব এবং সরণ জানার আগে আমাদের একটা বিষয় সম্পর্কে একটু ক্লিয়ার হতে হবে, যেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। পৃথিবীতে দু ধরনের রাশি আছে, একটা হচ্ছে স্কেলার রাশি আছে, একটা হচ্ছে ভেক্টর রাশি আছে। স্কেলার রাশি কি আর ভেক্টর রাশি কি? দেখো, স্কেলার রাশি বলতে আমরা বুঝি যে সকল রাশিকে আমরা মান দিয়ে শুধুমাত্র প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। অ্যাজ লাইক মনে করো তোমার বয়স কত, তাহলে তুমি যদি বলো যে আমার বয়স হচ্ছে 10 বছর, 15 বছর, 20 বছর বা এলস যে কোনো একটা কিছু বলো, তাহলে তোমার বয়সটা বোঝানোর জন্য শুধু মানটাই প্রয়োজন হবে, তোমার আর কোনো দিক প্রয়োজন হচ্ছে না যে কোন দিকে তোমার বয়সটা বা এই ধরনের কোনো কিছু লাগতেছে না, শুধুমাত্র লাগতেছে হচ্ছে তোমার মানটা লাগতেছে। তার মানে এটা হচ্ছে স্কেলার রাশি। যেমন তুমি দৈর্ঘ্য যদি বলো যে এখান থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য কত, এখন যদি বলা হয় 2 মিটার, তাহলে তোমাকে অবশ্যই বুঝতে হবে যে দৈর্ঘ্যটা কিন্তু আসলে কি নয়, দৈর্ঘ্যটা প্রকাশ করার জন্য শুধু মানটাই যথেষ্ট হচ্ছে যে 2 মিটার, ঠিক আছে? আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে তোমার ভর। যেমন একটা লোক যদি আমি বলি তার ভর হচ্ছে মনে করো 20 কেজি, তাহলে তার ভর 20 কেজি, 20 কেজি। এই 20 কেজি বলার জন্য শুধু মানটাই যথেষ্ট হচ্ছে, তার 20 কেজি ওজন, ভর। তাহলে এই ভরটাও হচ্ছে কি স্কেলার রাশি। তো স্কেলার রাশি জানার জন্য আমরা বলতে পারি যে যে জিনিসটা অর্থাৎ যে কম্পোনেন্ট বা যে রাশিকে প্রকাশ করার জন্য আমরা শুধু মানের মাধ্যমে প্রকাশ করতে পারি তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। দেন পরবর্তী যে রাশিটা আছে এটি হচ্ছে ভেক্টর রাশি। এটা একটু ডিফারেন্স, এটা শুধু মান দিয়েই আমাদের প্রকাশ করা যাবে না, এটাকে প্রকাশ করতে হলে দিকও লাগবে, মানও লাগবে, দিকও লাগবে। অর্থাৎ ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যে রাশিকে প্রকাশ করতে হলে মান ও দিক দুটি প্রয়োজন। যেমন যদি বলা হয় সরণ, ঠিক আছে? এখন মনে করো এ হচ্ছে তুমি আর এ হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে? এখন তুমি তোমার বাড়ির থেকে কতটা দূরে আছো, এটাকে বলা হচ্ছে সরণ বলা হয় এটাকে। তো কতটা দূরে আছো এবং কিভাবে দূরে আছো। যেমন আমি যদি বলি যে তুমি তোমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আছো, তাহলে কিন্তু হবে না। 2 কিলোমিটার গেলে কি আমি তোমার বাড়ি পেয়ে যাব? পাবো না। 2 কিলোমিটার আমাকে পূর্বে যেতে হবে নাকি পশ্চিমে যেতে হবে? 2 কিলোমিটার আমাকে কোন দিকে যেতে হবে, দিকটা আমার প্রয়োজন, ম্যাটার করতেছে। তার মানে এখানে এই যে আমি যে দূরত্বটা, সরণের যে দূরত্বটা আছে, এই দূরত্বটা প্রকাশ করার জন্য আমাকে শুধু মান দিয়েই হবে না, আমাকে অবশ্যই কী লাগবে? দিক লাগবে, কোন দিকে যাচ্ছ তুমি। তাহলে এটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ শুধু মান দিয়ে একে প্রমাণ করা যাবে না, একে প্রমাণ করতে হলে বা একে প্রকাশ করতে হলে দিকটাও প্রয়োজন হবে। যেমন তুমি যদি বল প্রয়োগ করো, কোনো একটা কিছুতে বল প্রয়োগ করো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার যে এফের ভ্যালুটা আছে এটা আসলে তুমি কোন দিকে বলটা প্রয়োগ করতেছো, তার মানে বলটাও কিন্তু কি হবে? ভেক্টর রাশি হবে। এরকম অনেকগুলো ভেক্টর রাশি আছে, যে ভেক্টর রাশিগুলো হচ্ছে কি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগবে, একটা দিয়ে হবে না, ঠিক আছে? যেমন বেগ আছে, তুমি কোন দিকে ছুটছো, বেগ, বেগটাও কিন্তু কি ভেক্টর রাশি। সো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি আশা করি বুঝতে পেরেছো। এখন চলে যাবো আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিকস, যেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ বোঝানোর জন্য মূলত আমি তোমাদেরকে এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটি বুঝিয়েছি। তো দূরত্ব এবং সরণ কি? দেখো, আমি যদি একটি খোলা মাঠ বিবেচনা করি, এটি খোলা মাঠ, তুমি আছো এই অবস্থানে, ঠিক আছে? এখন যেতে চাচ্ছ এই অবস্থানে, এটা হচ্ছে তোমার গোল। তুমি এখন তোমার এই গোলে যাওয়ার জন্য কয়েকটা পথ অবলম্বনে, কয়েকটা পথের মাধ্যমে তুমি যেতে পারবা, পারবা না? পারবা। তুমি এইভাবে এই পথ দিয়ে তারপর এই পথে যেতে পারো, ঠিক আছে? অথবা হিজিবিজি ঘুরে 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 বিভিন্ন ধরনের ঘুরে তারপর তুমি তোমার পথ
ফাইনাল গোলে আসতে পারো। তোমার পয়েন্ট থেকে তোমার গোলের পয়েন্টের মধ্যবর্তী যে কোনোভাবেই দূরত্ব, যে কোনোভাবেই তোমাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে এটি হচ্ছে দূরত্ব, ঠিক আছে? যা অর্থাৎ এই দূরত্বটা এমন দূরত্ব যে দূরত্ব শুধু মান দিয়েই প্রকাশ করা যাবে, এটার কোনো দিক লাগবে না, ঠিক আছে? তবে সরণ এক্ষেত্রে একটু ভিন্ন। সরণের ক্ষেত্রে হবে কি, তোমার এবং তোমার যে ডেস্টিনেশন তার মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বটাকেই বলবো হচ্ছে সরণ। অর্থাৎ সরণকে আমরা অ্যাজ দ্বারা প্রকাশ করে থাকি। তুমি সরণ এবং দূরত্বের মধ্যে একটু ডিফারেন্স বুঝতে পারবে। যে কোনো ওয়েতেই যাওয়াটা হচ্ছে দূরত্ব, আর সরলরৈখিকভাবে তোমার ডেস্টিনেশনে পৌঁছানোটা হচ্ছে সরণ। তার মানে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। কেন? সরণ পেতে হলে তোমাকে একটা সরলরৈখিক দূরত্বে যেতে হবে, পূর্ব দিকে যেতে হবে অথবা পশ্চিম দিকে যেতে হবে, উত্তর দিকে দক্ষিণ দিকে যে কোনো একটা দিকে তোমাকে যেতে হবে। তো সরণ হচ্ছে ভেক্টর রাশি, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। তোমাদেরকে এই জিনিসটা ভালো মতো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ কি? দ্রুতি হচ্ছে একক সময়ে যদি কোনো বস্তুর যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে দ্রুতি, ঠিক আছে? অর্থাৎ একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে কি দ্রুতি। একক সময় বলতে বুঝি সময়টা যদি হয় আমার টি, যে দূরত্ব অতিক্রম করে তার মানে দূরত্বটা যদি হয় আমার ডি, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কি, তাকে আমরা বলবো হচ্ছে দ্রুতি। দ্রুতিকে প্রকাশ করা হয় ভি দ্বারা, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছো যে দ্রুতি ভি ইজ ইকুয়াল টু একক সময়ে যেহেতু বলা হয়েছে তাহলে সময় দ্বারা ভাগ করতে হবে দূরত্বকে, তাহলে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, ঠিক আছে? একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। হ্যাঁ, বেগও সেম। বেগটা হচ্ছে একক সময়ে একই রকম, বেগটা আর দ্রুতিটা কিন্তু তেমন একটা ডিফারেন্স নয়, সেম জিনিস, শুধু পার্থক্য হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মতো যে ব্যাপারটা সেটা। দ্রুতি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে কোনো বস্তু সেটা হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে একক সময়ে কোনো বস্তু বা কোনো অবজেক্ট যদি সরলরৈখিকভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বা তার সরণের যে পরিবর্তনটা হয় তাকে বলবো হচ্ছে আমরা কি বেগ। অর্থাৎ শুধু এখানে দূরত্ব অতিক্রম করলে হবে না, এখানে সরণটা হতে হবে, অর্থাৎ ভেক্টর রাশিটা অ্যাপ্লিকেবল হতে হবে। তার মানে আমরা যদি বেগের সূত্রটা লিখি তাহলে হচ্ছে এমন হবে যে একক সময়ে, তার মানে সময় হচ্ছে টি সময়ে যদি তার সরণ হয়, তার অবস্থার পরিবর্তন হয় এস, ঠিক আছে? তাহলে আমরা সেক্ষেত্রে বেগ পাবো হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। আশা করি বুঝতে পেরেছ। তো বেগ হচ্ছে আমাদের একক সময়ে যদি কোনো বস্তু যে পরিমাণ অবস্থার পরিবর্তন বা সরণ হবে অর্থাৎ সরলরৈখিকভাবে যে দূরত্ব অতিক্রম করবে, সেটা হচ্ছে আমাদের কি বেগ। দেখো দুইটা কিন্তু সেম সূত্র, তোমরা অনেক সময় এই ব্যাপারটা দুইটাকে মিক্স করে ফেলো বা ঘোলায় ফেলো যে কোনটা দ্রুতি কোনটা বেগ। দ্রুতি কিন্তু স্কেলার রাশি, কারণ এর মধ্যে যে দূরত্ব আছে সেটা কিন্তু স্কেলার, আর বেগ কিন্তু ভেক্টর রাশি, কারণ এর মধ্যে যে সরণটা আছে এটা কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে হচ্ছে ক্লিয়ার। আর এখানে কিছু টপিকস আছে যেগুলো আমরা আলাদা করে শিখবো বা তোমরা শিখে ফেলতে পারো, এগুলো দেখানো তেমন একটা কিছু নয়। যে বেগের একক হচ্ছে আমরা কি জানি মিটার পার সেকেন্ড, এটা কোত্থেকে আসছে দেখাতে হবে। আচ্ছা, এখানে দেখো সরণকে আমরা প্রকাশ করে থাকি মিটার দ্বারা, তাহলে উপরে লিখো মিটার। সময়ের এসআই একক হচ্ছে আমরা জানি সেকেন্ড, তার মানে আমরা নিচে নিচে সেকেন্ড লিখি। তাহলে এটাকে রিপ্রেজেন্ট যদি করি নর্মাল ওয়েতে তাহলে মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? তাহলে বেগের একক হচ্ছে আমরা লিখব মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দ্রুতি এবং বেগ শেষ। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ত্বরণ ও মন্দন। ত্বরণ কি এবং মন্দন কি? এখানে দেখো আমি কি লিখেছি, একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। এখানে ব্যাপারটা হচ্ছে এমন, একটু যদি তোমাদেরকে ডায়াগ্রাম আকারে দেখাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম।
এখানে আমি একটি গাড়ি দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো গাড়িটা হচ্ছে স্থির অবস্থায় আছে। যখন গাড়িটা স্থির অবস্থায় আছে তখন তার আদিবেগ কিন্তু সেখানে কোনো আদিবেগ নেই। তার মানে আদিবেগকে আমরা বলি ইউ, ঠিক আছে। তো আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। যখন গাড়িটা স্টার্ট দেওয়া হয়েছে তখন গাড়িটা কি হবে? মুভ করবে, গাড়িটা চলবে। গাড়িটা চললে তখন সেই গাড়িটার একটা নির্দিষ্ট কি থাকবে? সেই গাড়িটার একটা বেগ থাকবে। তার মানে ভি সমান সমান যে কোনো একটা বেগ আমি আপাতত ধরে ফেলতেছি। তার মানে দেখো গাড়িটা হচ্ছে প্রথমে কিন্তু কোনো আদিবেগ ছিল না, পরবর্তীতে তার মধ্যে আদিবেগ একটা বেগ কাজ করতেছে যেটা 2 মিটার/সেকেন্ড। সময়ের সাথে সাথে তার বেগটা আরও পরিবর্তন হতে পারে। তার বেগটা পরিবর্তন হয়ে দেখা গেল যে এটা 5 মিটার/সেকেন্ড বেগে চলতেছে, গাড়িটা অনেক স্পিডে চলতেছে। তার মানে দেখো যে এই গাড়িটার বেগ কিন্তু দেখো ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তো ধীরে ধীরে যেহেতু বেগ বাড়ছে তার মধ্যে অবশ্যই সময়ের সাথে সাথে একক সময়ে বলতে বোঝানো হচ্ছে যে সময় বাড়তেছে, যত সময় বাড়তেছে তত এর মধ্যে বেগ বাড়তেছে। তার মানে এর মধ্যে একটা জিনিস আমি পাবো, তার নাম হচ্ছে ত্বরণ। যদি বেগ বাড়ে তাহলে পাবো ত্বরণ, ঠিক আছে। তাহলে এটা ইকুয়েশনটা আমরা কীভাবে বলবো? যে বেগ বৃদ্ধির হার যেহেতু, তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ, অর্থাৎ ভি মাইনাস ইউ একক সময় বলা হয়েছে, অর্থাৎ ডিভাইডেড বাই টি। তার মানে এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। এই সূত্রটা আমাদেরকে ভালো মতো জেনে রাখতে হবে যে ত্বরণ কাকে বলে। তাহলে ত্বরণ হচ্ছে একক সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কিভাবে হয়? এইভাবে হচ্ছে বেগ, এর বেগ আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে, তার মানে হচ্ছে এর মধ্যে ত্বরণ অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন ব্যাপারটা যদি তুমি উল্টো রিভার্স করো, লাইক বেগ ছিল মনে করো 5 মিটার/সেকেন্ড, দেন তার সে ব্রেক করছে, অর্থাৎ গাড়ি থামানোর জন্য সে ব্রেক করছে। তার মানে মনে করো তার আদিবেগ এখন 5 মিটার/সেকেন্ড বেগ ছিল, আস্তে আস্তে কমতে কমতে সে শূন্য হয়ে গেছে। তাহলে দেখো এর মধ্যে বেগ কী হলো? কমতে থাকলো। তার বেগ কমতে থাকা সময়, একক সময়ে যদি কোনো বস্তুর বেগ হ্রাসের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে আমরা বলবো হচ্ছে মন্দন, এটা, ঠিক আছে। তাহলে হ্রাস হলে কিন্তু খেয়াল করো তোমার কিন্তু এই জায়গায় যদি -5 হয়, অ্যাজ লাইক এটা হচ্ছে যে ত্বরণ, একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ত্বরণ। এর ভ্যালুটা কিন্তু তুমি, আমি এখানে প্রথমবার যেভাবে লিখেছিলাম সেই অনুযায়ী দেখো, সেই অনুযায়ী রেজাল্টটা হবে সময় মনে করো 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 ধরে নাও। রেজাল্টটা কী আসলো মনে করো? রেজাল্টটা পজিটিভ একটা ভ্যালু আসলো, পজিটিভ ভ্যালু। তার মানে ত্বরণের ভ্যালু আসবে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। আর মন্দন যেটি আছে এটা কিন্তু বেগ হ্রাসের যে হারটা সেটা। তাহলে বেগ হ্রাসের হার হলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি মনে করো, তাহলে হ্রাসটাও সেম ওয়েতে যদি আমি ধরি, কিন্তু দেখো আদিবেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড ছিল, শেষ বেগ 0, তার মানে শেষ বেগ 0, আদিবেগ 5। এখানে কী হলো? 2 হবে এটা। তার মানে দেখো মন্দনের ক্ষেত্রে তুমি যে ভ্যালুটা পাবা এর ভ্যালু, সেই এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। আর ত্বরণের ক্ষেত্রে তোমার যে এর ভ্যালু সেটা হবে পজিটিভ ভ্যালু। কেন? কারণ বেগ বাড়ছিল ত্বরণে আর মন্দনে বেগ কম ছিল। তাহলে এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ত্বরণ এবং মন্দনের বিষয়, ঠিক আছে।